নমস্কার বন্ধুরা, আমি মিনময় ভক্ত। আজকে আবার চলে আসলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিনময়কে নিয়ে। আজ আবারও কিছু করতে যাচ্ছি সন্দেশখালি নিয়ে। সন্দেশখালি নিয়ে আমি বেশ কয়েকটা প্রতিবেদন করেছি, তো আজকেও করতে যাচ্ছি। কারণ আজকে সকালে একটি জিনিস চোখে পড়ল। ঠিক আগামীকাল ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে 4th ফেজ পোলের ঠিক আগে, যে আজকে সন্দেশখালীর মা বোনেরা সন্দেশখালী থানার সামনে প্রতিবাদে গেছিল রেখা পাত্রের নেতৃত্বে। তার কারণ হচ্ছে টিএমসি এবং টিএমসি মদতপুষ্ট গুন্ডারা এই সন্দেশখালী মা বোনেদের নিয়ে ফেক ভিডিও প্রচার করছে এবং তারা বলতে চাইছেন, এত বোঝাতে চেয়েছেন যে 2000 টাকার বিনিময়ে নাকি বিজেপি এই মা বোনদের টাকা দিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে এই মর্মে আবেদন পেশ করার জন্য, এবং তারা নাকি তাই করেছেন। কিছু সংখ্যক আর কি 2-4টে এক্সাম্পল নিয়ে এসে স্টিং অপারেশনের নামে, সেই স্টিং অপারেশনটা আগেই আমি আপনাদেরকে দেখিয়েছি আমার আগের ভিডিওতে। তো যাই হোক, আমি আর রিপিট করব না স্ট্রিং অপারেশন বা এই জাতীয় জিনিস নিয়ে। বাট যেটি হলো, তারপরে পুলিশের সামনেই তারা টিএমসির সন্দেশখালীর যে বিধায়ক তার সামনে উপস্থিতিতে যেই একটি এবং দুটি ছেলেকে বেধড়ক পেটালো। তারা সবাই তৃণমূলের কর্মী বা সমর্থক তো বটেই, এবং তাদের কি মত মহিলাদের যে এরা রাতে বিরাতে ফোন করে ডিস্টার্ব করছে এবং এই ফেক ভিডিও বা এই জাতীয় জিনিসগুলো প্রোপাগান্ডাগুলো চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে বলার আগে একটু ছোট্ট করে দেখে নিন যে এই মা বোনেরা আজকে কী পরিমাণ উত্তেজিত হয়ে গণধোলাই দিলেন পুলিশের সামনে এবং তৃণমূলের সন্দেশখালীর বিধায়কের উপস্থিতিতে। বিজেপি সমর্থকদের ভাইরাল ভিডিও ছড়ানোর অভিযোগ তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে, এবং সেই কারণে বেধড়ক মারধরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই মুহূর্তের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। দেখুন। সামনাসামনি না হয় কোন দিক কত রাস্তা আছে, লাঠি সরানোর দেওয়া ইনি তো হচ্ছে সব জায়গায় হচ্ছে ফেক ভিডিও বানিয়ে পাঠাচ্ছে। মায়েরা আমরা এত অত্যাচারিত, আপনি কি জানেন না? দিলীপ মল্লিক জানেন না? আমরা এত দূর থেকে এত দূরকে কষ্ট করে আসছি কিসের জন্য? সন্দেশখালীর মায়েরা তো কোনো কিছু করতে পারছে না। সন্দেশখালীর মায়েরা সব বস করে দিচ্ছে, ফেক ভিডিও বানাচ্ছে। বানাচ্ছে না কি আছে? এই মিতা মাইতিরা ফেক ভিডিও বানিয়েছে, ছাড়লো কেন? মিতা মাইতি বারবার ভাইরাল ভিডিও তৈরি হচ্ছে, আর সেই কারণে বিজেপি মহিলা কর্মীরা এই মুহূর্তে দিলীপ মল্লিক এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে। এবং তাদের বক্তব্য, আপনি জুতো সবার বাড়িতে গিয়ে গিয়ে বোঝাচ্ছে এবং রয়েছে। তো বন্ধুরা, দেখলেন আপনারা গণধোলাই যাকে বলে। নাও, যদিও সভ্য সমাজে এরকম মব উত্তেজিত হয়ে কাউকে মারা, সেটার বিরোধী আমি, কিন্তু আজকে বুঝতে হবে কেন এই মা বোনেরা তাদের হাতে
হাতা, খুন্তি, বাঁশ, লাঠি তুলে নিলেন। মায়ের জাত, যথেষ্ট সহনশীলতার জাত, তারপরেও তারা আজকে করতে বাধ্য হলেন। কারণ কি? কারণ তাদের নিয়ে দিনের পর দিন তাদের সম্মান নিয়ে ছেলে খেলা হয়েছে। আর শুধু ছেলে খেলায়নি, তারপরে তাকে প্রতিষ্ঠা করার জন্য যা তা রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে জঘন্যতম ভাবে তৃণমূলের ছোট বড় মাঝারি ভাইপো, মমতা ব্যানার্জি সবাই চালিয়ে যাচ্ছে। এই ভাইপো, আপনারা জানেন যে যেরকম এই স্ট্রিং অপারেশন বা এগুলোর সাথে সাথে আরেকটি ফেক জিনিস যেটি করার চেষ্টা করছে বা এখনও করে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল, গভর্নর, তার রাজভবনে তার এক মহিলা কর্মচারীকে নিয়ে শ্লীলতাহানি হয়েছে তার উপরে। এবং সেই বিষয়ে গতকাল ডায়মন্ড হারবারের ভাইপো সাংসদ তিনি তার নমিনেশন ফাইল করে বেরিয়ে আসার সময় বিশাল সমস্ত কথাবার্তা বলেছেন। না, এই ভাইপো এত বড় বড় কথা বলছেন, সেগুলো একটু ছোট্ট করে শুনে নিই, তারপরে এর বিশদ আকারে কয়েকটি আমি কথা বা কোয়েশ্চেন ভাইপোকে করব। তো শুনে নিই ফার্স্ট, তারপরে আসছি। আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি আইনের ঊর্ধ্বে। আপনি মহিলা, আপনার মেয়ের বয়সী, মেয়ের থেকেও ছোট, এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ, এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো। মেয়ের বয়সী একজন মেয়েকে শ্লীলতাহানি করছে আপনার রাজভবনে, আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বার করুন। আমি তো সেটাই বলছি, উনি দেখাক। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনব, তাই নয় কি? যে আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে, আমি খালি মেন গেটের ফুটেজ কেন দেবো? আমি তো করিডোরের ফুটেজ দেবো, রুমের ফুটেজ দেবো, সিঁড়ির ফুটেজ দেবো, সব জায়গায় দেবো। তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ হবে। এ তো নাটক, নাটক ছাড়া কিচ্ছু নয়। আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে দেবো না। আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। অনেক রাজ্যপাল আমরা দেখেছি, বাংলা বিরোধী দেখেছি, সব দেখেছি। এর আগেও জগদীপ ধানকার ছিল, তারও ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এত নিচে একটা মানুষ নামতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে শ্লীলতাহানি করছে চাকরি দেওয়ার নাম করে। গরিব মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করছে। কেন? আমার বিরুদ্ধে আইনগতভাবে কোন রকম কোন তদন্তর প্রভিশন নেই। আইনের ঊর্ধ্বে তো আমি নই, আজ নয় তো কাল আমাকে তো পদ থেকে সরতে হবেই। আর আমি মনে করি রাজ্যকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি, রাজ্যের সাংবিধানিক প্রধান, কেন্দ্র সরকারের প্রতিনিধি, তাই বলে আমি যা ইচ্ছা তাই করবো, এ হতে পারে না। আইন সবার জন্য, এদের মৌলিক অধিকার নেই। মেয়েটিও গতকাল বলেছেন যেভাবে রাজ্যপাল ফুটেজটি সামনে আনলেন তার আরো হলো। আমি তো বলছি আপনি ভুল করছেন। আর একটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করা। আপনি স্বীকার করুন, ক্ষমা চাইতে কেউ ছোট বড় হয় না। আমি সন্দেশখালীতে বিজেপি সংবাদ মাধ্যমকে কেন বলছি মানুষের কাছে ক্ষমা চান গেলে, ক্ষমা যদি চায় কেউ ছোট বড় হয় না। আমার দ্বারা যদি অজান্তে বা জানতে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা চান মানুষের কাছে, অসুবিধা কি আছে? আমার ঔদ্ধত্য, দম্ভ, অহংকার এত বড়, আমি ক্ষমা চাইলে কি মানুষের কাছে ছোট হয়ে যাবে? মানুষ আছে বলে কেউ রাজ্যপাল, কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, কেউ বিধায়ক, কেউ সাংসদ। আজকে আপনি আপনার ভুলটাকে জাস্টিফাই করার জন্য এই বোনটিকে আরো ছোট করছে, এই মেয়েটিকে আরো ছোট করছে। তো বন্ধুরা, শুনলেন আপনারা, তো কি ভাবা যাচ্ছে যে ভাইপো এত কথা বলছে, ইয়ে করছে, বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের মুখে বলছেন যে উচিত আমার বিরুদ্ধেও কোনো কিছু আসলে, অ্যালিগেশন হলে তা প্রুভ করা আমার নৈতিক কর্তব্য। আচ্ছা ভাইপো, আপনি কি প্রুভ করেছেন? আপনি যে গতকালকে নমিনেশন সাবমিট করে যে বেরিয়ে এলেন, আসার পরে
এত বড় বড় কথা বললেন, আপনার নমিনেশন ফাইলে যে এপিডেভিট দিয়েছেন সেই এপিডেভিটের সত্যতা কি আপনি মানুষের সামনে এনেছেন? ফার্স্ট অফ অল, আপনি যে বাড়িটিতে থাকেন 188 হরিশ চ্যাটার্জি রোড, সেই বাড়িটি আপনার নামে নেই, আপনি করেননি। কার নামে করেছেন? লিপস অ্যান্ড বাউন্স। কে সেই লিপস অ্যান্ড বাউন্স? সেই কোম্পানির আপনি এখনো পর্যন্ত সিইও আছেন। চোরের মায়ের বড় গলা। আপনি রিপাবলিক বাংলার কর্ণধার কর্ণধার অর্ণব গোস্বামী প্রধানমন্ত্রীকে করা কোশ্চেনের সমালোচনা করেছেন। আপনার যদি সৎসাহস থাকে, আমি বলছি আপনি একবার অর্ণব গোস্বামীর সাথে কথা বলে দেখুন তো, একটা ইন্টারভিউ দিয়ে দেখুন, বুঝবো আপনার কত দম আছে। ওই 2000 পুলিশ নিয়ে বড় বড় ফুটানি বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনার পতন বেশি দিন নেই। হ্যাঁ, ওই লম্ফজম্পগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। আর এই যে চোখ দেখাতে, টাকা পাচার করতে দুবাই আর ইউএসএতে আসা, সব বেরিয়ে যাবে, সব ফুটানি বেরিয়ে যাবে। যে এপিডেভিট দিয়েছেন, সেই এপিডেভিটে একবারও আপনি প্রকাশ করেছেন যে আপনি চোখের চিকিৎসা করতে ইউএসএতে জন হপকিন্সে এসেছিলেন। কত টাকা লেগেছিল? সেই টাকা কে দিয়েছিল? স্বাস্থ্যসাথী কার্ড কি জন হপকিন হসপিটাল দিয়েছিল? সন্দেশখালীর মা বোনেদের ব্যাপারে বলার আগে, তাদের চরিত্র হনন করার আগে, হ্যাঁ, লজ্জা করা উচিত। আমি জানি না কোন মায়ের পেট থেকে আপনি হয়েছেন। কিছু যদি লজ্জা থাকতো, অ্যাটলিস্ট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসাবে এটার বিরুদ্ধে কথা বলতেন। পেটি পলিটিক্স ছাড়ুন। জনগণ ক্ষমতায় নিয়ে আসে, আবার ক্ষমতা থেকে হিড়হিড় করে নামিয়ে দেয়। কোনো ক্ষমতা কখনো পার্মানেন্ট হবে না। নরেন্দ্র মোদীও চিরদিন থাকবে না, তিনি কখনো দাবি করেন না। ঠিক সেইভাবে আপনার পিসি আর আপনি কিন্তু বেশি দিন থাকবেন না, পতন হবে আজকে, না হলেও 2 বছর পরে হতে হবে, বা 5 বছর পরে। মানুষকে ভয় দেখিয়ে, মানুষের কণ্ঠস্বর রোধ করে বেশি দিন আর যাওয়া যাবে না। মানুষ জাগছে, মানুষ বুঝতে পারছে। ওই 500 টাকা, 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের ভাওতাবাজি সব যাচ্ছে, শেষ হতে যাচ্ছে। আর মানুষকে বোকা বানাবেন না। গ্রামের এই মা বোনেদেরকে মিনিমাম সম্মানটুকু দিন, তাদেরকে বোকা ভাববেন না। তারা নিজেদের ইজ্জতকে 2000 টাকার জন্য বিলিয়ে দিবে না। সবাই আপনার মতো চোর না, যে কয়লা বালি চাকরি সব দুর্নীতির সাথে যুক্ত। একটু লজ্জা থাকলে, তো বড় বড় কথা বলছেন, একটু লজ্জা থাকলে আয়নায়, বাড়িতে আয়না আছে, না থাকলে বলবেন, আমি আপনাকে পাঠিয়ে দিব। আয়না একটু মুখ দেখুন। আর আরেকটা কোয়েশ্চেন করুন, আপনি তো বাবা 2 বাচ্চার, আপনি ভাবতে পারছেন যে সময় আপনার মসনদ থেকে আপনাকে চলে যেতে হবে, তখন আপনার ছেলে মেয়েকে বাইরে চলতে গেলে কি পরিমাণ মানুষের কটূক্তি শুনতে হবে, যে চোরের ছেলে। অ্যাটলিস্ট তাদের মুখের দিকে তাকিয়ে একটু নিজেকে শুধরান। এই যে ভাইপো, আপনাকে বলছি আমি, মিন্ময় ভক্ত, ছোট্ট ইউটিউব চ্যানেল, যাই হোক, আমার বলা আমি বলবো। এরকম প্রচুর ইউটিউবাররা বলে যাচ্ছে, তবে তাদের বলা একদিন না একদিন বিফলে যাবে না। আজ হয়তো বা মনে হচ্ছে বিফলে যাচ্ছে, কিন্তু একদিন না একদিন এটির অবসান ঘটবে। আগামীকাল 4র্থ ভোটে
আমি চাই সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন। তো তার আগে আরেকটি কথা বলি, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গলে প্রায় 4টি সভা করেছেন, দাপিয়ে বেরিয়েছেন হুগলি থেকে হাওড়া, বিভিন্ন জায়গায়, ব্যারাকপুর, সব জায়গায়। তো প্রধানমন্ত্রী একটি কথা খুব সুন্দর বলেছেন, এক সন্দেশখালীর মা বোনেদের নিয়ে বলেছেন যে টিএমসি সন্দেশখালীর মা বোনেদের, বাংলার মা বোনেদের ইজ্জত বিক্রি করছে। আরেকটি সেই সাথে কথা বলেছে যে টিএমসি সরকারের জন্য বেঙ্গলের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি চ্যালেঞ্জের মুখে। কথাটা কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন প্রধানমন্ত্রী। কারণ আপনারা জানেন এর মধ্যেই বাংলাদেশের যমুনা টিভি নামে একটি টিভি চ্যানেল আছে, যাদের ইউটিউবে একটি পাবলিকেশন করা হয়েছে এবং তাতে একটি স্টোরি করা হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে বাংলাদেশের সাতক্ষীরাতে বর্ডার দিয়ে কিভাবে অবলীলায়, আগে এতদিন স্মাগলিং এগুলো তো ছেড়েই দিন, এগুলো চলছে, নারী পাচার হচ্ছে, তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসছে। আপনারা বুঝতেই পারছেন, ভারতবর্ষে নিয়ে এসে দালাল মারফত তাদেরকে বিভিন্ন পতিতালয়ে বা আর কি কি কাজ করতে আনছেন, সেটা ভারতের ন্যাশনাল সিকিউরিটি যে এজেন্সিগুলো আছে, এনআইএ বা এদেরকে কিন্তু এগুলো ফাইন্ড আউট করা উচিত এবং বিএসএফকে খুবই কড়া দৃষ্টিতে বর্ডার পাহারা দেওয়া উচিত, কারণ এটি কিন্তু থ্রেট টু ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি। তো প্রধানমন্ত্রী আজকে কি বললেন সেটি একটু ছোট্ট করে শুনুন, আর তার সেই সাথে আমি দেখানোর চেষ্টা করছি কিছু অংশ যেটি যমুনা টিভির সৌজন্যে আমার কাছে এসছে। অ্যাকচুয়ালি এটি অনলাইনে আপনারা সার্চ করলে পুরো ভিডিওটাও দেখতে পাবেন। দেখুন কিভাবে করে বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসছে এবং কেন আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলে যে বিজেপি এলেই সিএ করেছে আর এনআরসি করে পাঠিয়ে দিবে। এনআরসির কেন দরকার আছে এই ভিডিওটা দেখলে একটু বোঝার চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আগে দেখে নিন, আজ এই পর্যন্তই রইল, বাই। সবাই ধন্যবাদ নেবেন, নমস্কার। আর সেই সাথে থাকবেন আমাদের পাশে, আমার পাশে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিনময়কে। এবার ভিন্ন একটি সীমান্ত পথে রওনা হলো টিম 360 ডিগ্রি। ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের মাটিলা বাজারে আমরা পৌঁছে যাই। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে সীমান্তের অবস্থা আমরা বোঝার চেষ্টা করি। এটা কি সর্বশেষ বাজার সীমান্তে? হ্যাঁ, এটা এইদিকে গেলি এখান থেকে সীমান্ত কত দূর? 200-250 গজ হবে এখান থেকে। আবার ক্যাম্পের ওই পাশে গেলি ও 1 সীমান্ত করলে ওখানে গেলে সব দেখা যাবে। এই দোকানের পাশে সব ক্যাম্প, ওই আলো জ্বলছে ওইগুলো ক্যাম্প। ক্যাম্প ওই আলো যেগুলো বর্ডারে আলো জ্বলছে সেগুলো বর্ডার। ওগুলো ইন্ডিয়ার ওইগুলো ইন্ডিয়ার। আর আমাদের এই সুদাহুদি আমাদের টাকাটা নেই, রনঘাটা কুলে এই দুটো গ্রাম টাকাটা নেই। ওই নদী তো সীমান্তটা নদী, ওই নদীর ধারে গ্রাম আছে, ওরা বহুত চেষ্টা করছে ওদের দেওয়ার জন্য, তাই নেই। বর্ডার আমরা সেই পাকিস্তান মধ্যে দেখছি বর্ডার হয়ে যায়, পুরা কারবারে হয়ে যায়। নারী পাড়া তো হয়, নারী পাড়া ধুল পাতা, ধুল পাতা। ধুল মানে নারী এই দেশের মহিলা, ওই দেশে এই দেশে আসে। পাসপোর্ট ছাড়াই যায়? হ্যাঁ, পাসপোর্ট ছাড়া শত শুধু কি নারী যায়, সব যায়, নারী পুরুষ সব। যারা কাজের লোক না, এখানে কাজের লোক একটা গ্যাং আছে, ওই গ্যাংয়ে বিয়ে করে,
ডিল করে। এখানকার লোক এই গ্রামের হ্যাঁ এই গ্রামের লোক আছে, পাশের গ্রামের মানুষ সব ওই লাইন আর সবাই ওরা ছাড়া লাইন দেয় তাহলে যেতে পারবে, লাইন তাই না? ওই যারা সাধারণ লোক এরা হচ্ছে জিম, যদি পাকামো করলে ফেন্সি পুকুরে চালানো যাবে, এরম জিম, ঠিক আছে? মানে কেউ যদি কোনো তথ্য দেয় তার পেন্সিল হ্যাঁ হ্যাঁ ও তো 100 যারা করাচ্ছে বা যারা করছে তাদের কোনো সমস্যা নেই, এই একটু বাচ্চা থেকে এত পর্যন্ত সবাই যায়। সবাই যায়। তুমি ভয় দিকে বলছো, আবার ওই 70-80% লোক জড়িত। তাই নাকি? সবাই জানে। তার মানে চোরা কারবারের সাথে অনেকেই তাদের দেয়া তথ্য অনুযায়ী এবার আমরা এই মাঠে অপেক্ষা করতে থাকি। আমরা এই মুহূর্তে মহেশপুর সীমান্তের একটি অংশে দাঁড়িয়ে আছি। সীমান্ত খুব কাছাকাছি এখান থেকে। আমাদের কাছে তথ্য এসেছে সীমান্তের খুব কাছাকাছি একটি বাড়িতে বেশ কয়েকজন নারী অবস্থান করছেন, যাদেরকে আসলে ধূর হিসেবে বলা হচ্ছে, যারা ইন্ডিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আসলে একটু কথা বলতে চাই তাদের সাথে, তাদের অভিজ্ঞতা জানতে চাই, কিভাবে তারা এখানে আসলেন এবং কেন তারা ইন্ডিয়া যাচ্ছেন এইভাবে। এরই মধ্যে আমাদের সাথে আরও একজন দেখা করতে আসেন। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আমাদের সোর্স এবার নিয়ে যেতে চান সেই বাড়িতে, যেখানে ভারতে যাবার জন্যে অপেক্ষায় আছেন বেশ কজন তরুণী। সীমান্ত থেকে বাড়িটির দূরত্ব আনুমানিক 500 গজ। সীমান্তরক্ষী বিজিবির ক্যাম্পও আধা কিলোমিটারের মধ্যে। তবে বাড়িটির আশপাশে সীমান্তরক্ষীর কোনো টহল চোখে পড়েনি। একজন দুজন নয়, 5 জন তরুণী। সবার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ। তীব্র গরমেও বন্ধ ঘরে জড়সড় হয়ে আছেন সবাই। এসব তরুণীর সাথে খুব অল্প সময়ের জন্য আমরা কথা বলার সুযোগ পাই। কয়জন আছেন আপনারা এখানে? 5 জন। আপনাদের বাড়ি কোথায় এই অঞ্চলে? জি না, আমাদের বাসা এক জেলায়, অনেকে কাউকে চিনি না। এইখানে কি করতেছেন? আমরা ইন্ডিয়া এসেছি কাজের জন্য। এটা তো বাংলাদেশ, আপনারা তো ইন্ডিয়া যাচ্ছেন নাকি? জি, আমরা ইন্ডিয়ায় যাব। জানতে চাই কেন এত ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছেন। এইভাবে যাওয়া কি ঠিক হবে আপনাদের? এখন ঠিক বেঠিক, এখন আমরা নিরুপায়। আমাদের অভাবের কারণেই আমরা যাচ্ছি, আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। টাকা পয়সা দিয়ে লেগেছে? জি না। টাকাও লাগে নাই? জি না। এটা কিন্তু ভালো পথ না। জি আমরা জানি, তারপর আমরা নিরুপায় হয়ে যাচ্ছি, কারণ আমাদের ফ্যামিলির জন্য যাতে হচ্ছে। ওখানে যদি বিপদে পড়েন? আল্লাহ ভরসা। এক পর্যায়ে তারা আর কোনো তথ্য দিতে রাজি হলেন না। আমাদের বলা নিষেধ আছে। বলেন, আপনি কি জানেন বলছিলেন? আমাদের নিষেধ আছে, নিষেধ করলে আমাদের বিপদে ফেলে দেবে, বিপদে পড়বো, আপনারাও হয়তো বিপদে পড়বেন।